এতটাই বিশাল একটি যন্ত্র যে এটি পৃথিবীর নিচে নিজস্ব একটি শহরও খোদাই করতে পারত। মানব প্রযুক্তি যে পর্যন্ত কখনো পৌঁছাতে পারেনি সেই গভীরতম শিলাস্তর ভেদ করার জন্য নকশা করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ভূগর্ভস্থ প্রকৌশলে জাপানের আধিপত্য প্রমাণ করা। কিন্তু যখন যন্ত্রটি শেষ পর্যন্ত পরীক্ষায় নামানো হলো, তখন এটি শুধু রেকর্ডই ভাঙেনি, পদার্থবিজ্ঞানীরা যাকে অসম্ভব বলে মনে করতেন সেটিকেও ভেঙে দিয়েছিল। অস্থির এক দেশের নিচে। জাপান সবসময় তার পায়ের নিচে কাঁপতে থাকা মাটির সঙ্গে বসবাস করে এসেছে। দেশটি রিং অফ ফায়ারের উপর অবস্থিত, যেখানে 4টি প্রধান টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ঘষা খায় ও সংঘর্ষে লিপ্ত হয়, নিরন্তর দ্বীপগুলোকে নতুন করে গড়ে তোলে। জাপানে ভূমিকম্প খুবই ঘন ঘন ঘটে, প্রতি বছর প্রায় 1500টি কম্পন অনুভূত হয়। মানুষ দেয়ালের ভেতর দিয়ে বয়ে যাওয়া হালকা কম্পনে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা বহুদিন ধরেই জানতেন যে জাপানের নিচে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে জাপান টোকিও উপসাগরের নিচে এবং মাউন্ট ফুজির আশপাশে গভীর ভূগর্ভস্থ সেন্সরের একটি নেটওয়ার্ক স্থাপন করে ভূগর্ভস্থ কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য। অল্প সময়ের মধ্যেই যন্ত্রগুলো এমন সংকেত ধরতে শুরু করে যা কোনো স্বাভাবিক ভূমিকম্পের মতো নয়। হঠাৎ ঝাঁকুনির বদলে তারা ধীর স্থির স্পন্দন রেকর্ড করছিল, যা দিনের পর দিন পুনরাবৃত্তি হচ্ছিল। বিষয়টিকে আরও অদ্ভুত করে তুলেছিল এই সংকেতগুলোর উৎসের গভীরতা। ভূমিকম্প সাধারণত যে স্তরে সৃষ্টি হয় তার অনেক নিচ থেকে এগুলো আসছিল। এত গভীরে শিলাস্তর এতটাই উত্তপ্ত ও শক্তভাবে চেপে থাকার কথা যে কোনো ধরনের নড়াচড়া সম্ভব হওয়ার কথা নয়। অনেক বিজ্ঞানী ধরে নিয়েছিলেন সেন্সরগুলো বিকল হয়ে গেছে, কিন্তু কিছুজন ঠিক উল্টো মত দেন। তাদের মতে জাপানের ভূত্বকের অনেক নিচে সম্পূর্ণ নতুন কিছু নড়েচড়ে উঠছে। এই অদ্ভুত রিডিংগুলো দ্রুতই সরকারি দপ্তরগুলোতে পৌঁছে যায়। ভূমিকম্প গবেষণা কমিটির ভেতরে বিশ্লেষকরা সতর্ক করেন যে ওই অঞ্চলে একটিমাত্র গভীর ফাটলও এমন এক শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা জাতীয় বিদ্যুৎ গ্রিড অচল করে দিতে পারে এবং পুরো দেশকে সংযুক্ত করা উচ্চগতির রেল নেটওয়ার্ককে থামিয়ে দিতে পারে। এই অনুসন্ধানী তথ্যগুলো ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে ভাগ করা হয়, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জরুরি পরিকল্পনা খসড়া করতে শুরু করেন। প্রকাশ্যে এই পরিকল্পনাকে একটি সাধারণ ভূমিকম্প সহনশীলতা উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়, যার লক্ষ্য ছিল ভূগর্ভস্থ নিরাপত্তা ব্যবস্থার হালনাগাদ। কিন্তু গোপনে এর উদ্দেশ্য ছিল আরও অনেক বড়। একাধিক সূত্রের মতে মন্ত্রণালয় সরাসরি অস্থিতিশীল অঞ্চলের কেন্দ্রে একটি প্রভু পাঠাতে চেয়েছিল, সেখানে আসলে কি ঘটছে তা জানার জন্য। এটির জন্য এমন একটি যন্ত্রের প্রয়োজন ছিল যা এমন তাপ ও চাপ সহ্য করতে পারবে যা কোনো মানব প্রযুক্তি আগে কখনো সহ্য করেনি। অনেক পদার্থবিদ জোর দিয়ে বলেন এই লক্ষ্য অবাস্তব। জাপানের ভূত্বক ভূপৃষ্ঠের মাত্র কয়েক কিলোমিটার নিচেই আংশিকভাবে গলিত হয়ে যায়, যা প্রচলিত ড্রিলিংকে অসম্ভব করে তোলে। যে কোনো সাধারণ বোরিং হেড কয়েক মিনিটের মধ্যেই গলে যাবে, আর চাপ এমনকি সবচেয়ে শক্তভাবে শক্তিশালী করা স্টিলের আবরণকেও চূর্ণ করে দেবে। পরিচিত কোনো উপাদান বা ব্যবস্থা এত গভীরতায় পৌঁছানোর জন্য যথেষ্ট সময় ধরে অক্ষত থাকতে পারবে না। কিন্তু কিছু প্রকৌশলী হাল ছাড়তে রাজি হননি। হিটাচি জোসেন, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ এবং রাইকান ল্যাবরেটরিজের বিশেষজ্ঞরা একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি যন্ত্র নকশা করতে শুরু করেন। ব্লেড বা যান্ত্রিক ড্রিল ব্যবহারের বদলে তারা একটি হাইব্রিড প্লাজমা চৌম্বকীয় ব্যবস্থা প্রস্তাব করেন, যা নিয়ন্ত্রিত শক্তি ক্ষেত্র ব্যবহার করে শিলা কেটে এগোবে। প্রতিবেদনে বলা হয় প্রাথমিক প্রোটোটাইপগুলো কোনো ক্ষতি ছাড়াই আগ্নেয় বাসাল্ট গলিয়ে ভেদ করতে সক্ষম হয়েছিল। এই প্রস্তাবটি প্রজেক্ট কাগুয়া ছদ্মনামে নীরবে অনুমোদন পায়। নামটি নেওয়া হয়েছিল চাঁদের রাজকুমারীকে নিয়ে এক প্রাচীন কাহিনী থেকে, যিনি অন্য এক জগতে ফিরে গিয়েছিলেন, যা এমন সব স্থানে পৌঁছানোর জাপানের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যেখানে আগে কেউ কখনো পৌঁছায়নি। যা শুরু হয়েছিল একটি প্রতিরক্ষামূলক নিরাপত্তা উদ্যোগ হিসেবে, তা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে দুঃসাহসিক ভূগর্ভস্থ পরীক্ষায় রূপ নিতে চলেছিল। বিশ্ব যখন পৃষ্ঠের মেগাসিটি ও চৌম্বক উচ্চগতির ট্রেন নিয়ে ব্যস্ত, তখন জাপানের সবচেয়ে মহান যন্ত্রটি তাদের অনেক নিচে গভীরে জড়ো করা হচ্ছিল। কাগুয়ার জন্ম। জনাকীর্ণ শহরগুলো থেকে অনেক দূরে, জনসাধারণের দৃষ্টির বাইরে, নিগাতা অঞ্চলের কাছে একটি সীমাবদ্ধ শিল্প কমপ্লেক্সের ভেতরে নির্মাণ কাজ শুরু হয়। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছিল বেসরকারি নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রহরীদের দ্বারা। প্রতিবেদনে বলা হয় প্রবেশের জন্য বায়োমেট্রিক অনুমোদন এবং স্বাক্ষরিত গোপনীয়তার শপথ প্রয়োজন ছিল। সেই সিল করা কমপ্লেক্সের ভেতরে জাপানের শীর্ষ প্রকৌশলীরা এমন এক যন্ত্রঠন করতে শুরু করেন যাকে পরে কেউ কেউ দেশের ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকৌশল প্রকল্প বলে বর্ণনা করেন। নকশাগুলোতে দেখা যায় এটি একটি পারমাণবিক সাবমেরিনের চেয়েও বড় একটি কাঠামো, যেখানে এমন জটিল উপাদান ভরা ছিল যে অভিজ্ঞ প্রযুক্তিবিদরাও তাদের সম্পূর্ণ উদ্দেশ্য বুঝতে হিমশিম খেতেন। এর কেন্দ্রে দাঁড়িয়ে ছিল একটি বিশাল নলাকার কোট,
যা প্রকল্পের সবচেয়ে উন্নত ও বিপজ্জনক অংশ ধারণ করার জন্য তৈরি। একটি কাটার হেড যা এমন তাপমাত্রায় কাজ করতে পারত যেখানে পরিচিত সব ধাতু সাধারণত বাষ্পীভূত হয়ে যায়। কাটার হেড দ্রুত এই নকশার প্রধান কেন্দ্রে পরিণত হয়। হিতাচি জোসেনের প্রকৌশলীরা সুপার কন্ডাক্টিং কয়েল তৈরি করেন, যা প্লাজমাকে আকার দিতে ও স্থিতিশীল রাখতে সক্ষম শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। কয়েলগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সেগুলোকে তরল হিলিয়াম দিয়ে ঠান্ডা রাখা হয় এবং বিশেষভাবে প্রক্রিয়াজাত সুরক্ষা স্তরের ভেতরে আবদ্ধ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, পূর্ণ ক্ষমতায় চালানোর সময় ঘূর্ণায়মান প্লাজমা ক্ষেত্রের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও ভেতরের সিস্টেমগুলো সম্পূর্ণ স্থিতিশীল ও শীতল ছিল। অনেক গবেষকের কাছে এই পরিমাপগুলো অর্থহীন মনে হয়েছিল। পদার্থবিদরা সতর্ক করেছিলেন যে চলমান যন্ত্রের সঙ্গে প্লাজমা শক্তির সমন্বয় স্থানীয় চৌম্বক রেখা অস্থিতিশীল করতে পারে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। কিন্তু সরকার জোর দিয়ে বলে যে ঝুঁকিটি গ্রহণযোগ্য। ইতোমধ্যেই বিলিয়ন বিলিয়ন ইয়েন বিনিয়োগ করা হয়েছে এবং টোকিও অগ্রগতি চেয়েছিল। যন্ত্রটিকে শক্তি যোগানো ছিল একটি বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত শক্তি উৎপাদনের জন্য জাপানের জ্বালানি সংস্থা নাকিনাকা অঞ্চলের JT6TSA ফিউশন রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ সরিয়ে নেয়, যা সূর্যের শক্তি উৎপাদন প্রক্রিয়া অনুকরণ করার জন্য নির্মিত একটি পরীক্ষামূলক স্থাপনা। এর ফলে কাগুয়া ইতিহাসের প্রথম ভূগর্ভস্থ প্রকল্পে পরিণত হয়, যা আংশিকভাবে পারমাণবিক সংযোজন থেকে উৎপন্ন শক্তিতে চালিত হয়, প্রচলিত গ্রিড বিদ্যুতের ওপর নয়। তথ্য ফাঁস ঠেকাতে প্রতিটি উপাদান দেশীয়ভাবে উৎপাদন করা হয়। এমনকি ছোটখাটো যন্ত্রাংশ কঠোর তত্ত্বাবধানে গড়াউঠন করা হয়েছিল। কমপ্লেক্সের ভেতরের চাপ ছিল প্রবল, কিন্তু গর্ব দলগুলোকে কাজ চালিয়ে যেতে শক্তি জুগিয়েছিল। শ্রমিকরা যন্ত্রটিকে ইয়ামাতো হৃদয় বলে ডাকতে শুরু করেন, বলতেন এটি সেই জেদ ও দৃঢ়তার প্রতীক যাকে অন্যরা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল। চূড়ান্ত টন শেষ হলে কাগুয়ার দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় অর্ধ কিলোমিটার। এর বাইরের কাঠামো টাইটানিয়াম সিরামিক বর্মে আবৃত ছিল, যা তাপ ও চূর্ণকারী চাপ উভয়ই সহ্য করার জন্য তৈরি। গায়ে শ্রমিকরা একটি ছোট বাক্য খোদাই করেন, অস্পর্শকে স্পর্শ করার জন্য। যারা এর সামনে দাঁড়িয়েছিল তারা বলেছিল এটি শিল্পযন্ত্রের চেয়ে বেশি অন্য এক জগৎ অনুসন্ধানের জন্য তৈরি কোনো কিছুর মতো দেখাচ্ছিল। বাস্তবে জাপান তৈরি করেছিল এই ইতিহাসের সবচেয়ে উন্নত টানেল বোরিং মেশিন, এমন এক শক্তিশালী যন্ত্র যা মানব প্রযুক্তি আগে কখনো স্পর্শ না করা স্থানে পৌঁছাতে সক্ষম। কাগুয়া যখন শেষ পর্যন্ত তার হ্যাঙ্গার ছেড়ে বেরিয়ে আসে, তখন উপরের বিশ্ব জানতই না যে জাপান পৃথিবীর ভেতরে নিজেই খনন শুরু করতে চলেছে। আলোচনা অবতরণ শুরু হয় 2023 সালের শুরুর দিকে। জাপানের সবচেয়ে গোপনীয় প্রকৌশল পরীক্ষাটি অবশেষে ভূপৃষ্ঠ ছেড়ে নিচে নামতে শুরু করে। বহু বছরের প্রস্তুতির পর কাগুয়াকে খণ্ড খণ্ড করে শিজুওকার বাইরে একটি নিরিবিলি স্থানে আনা হয়, ফিলিপাইন্সি প্লেটের প্রান্তের কাছে। এই এলাকাটি বেছে নেওয়া হয় একটি নির্দিষ্ট কারণে। এর নিচে রয়েছে অস্থিতিশীল শিলার একটি করিডোর, যা মাউন্ট ফুজির নিচে আগে শনাক্ত হওয়া অদ্ভুত স্পন্দন প্যাটার্নের প্রতিচ্ছবি। প্রকৌশলীদের বিশ্বাস ছিল এখানেই সেই অস্বাভাবিকতার গভীরতম অংশ অবস্থান করছে এবং এখান থেকে খনন করলে তারা সরাসরি এর উৎসে পৌঁছাতে পারবেন। বাইরের লোকদের কাছে এটি একটি সাধারণ নির্মাণ প্রকল্পের মতোই দেখাচ্ছিল। বাস্তবে এটি ছিল জাপানের সবচেয়ে গোপন পরীক্ষার প্রবেশদ্বার। নির্মাণ কর্মীরা কয়েক মাস ধরে কাজ করে এমন একটি বিশাল উল্লম্ব প্রবেশ শাফট তৈরি করেন, যা প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ কাঠামো ধারণ করার মতো প্রশস্ত। শাফট প্রস্তুত হলে কাগুয়াকে অংশে অংশে নামানো হয়, যতক্ষণ না পুরো যন্ত্রটি ভূপৃষ্ঠের নিচে অদৃশ্য হয়ে যায়। ভূপৃষ্ঠে থাকা প্রকৌশলীরা একটি সিল করা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন, যেখানে পর্দায় চাপ, টর্ক এবং তাপমাত্রার তথ্য রিয়েল টাইমে ভেসে উঠছিল। অবতরণ শুরু হওয়ার পর নিয়ন্ত্রণ কেন্দ্র দিনরাত সক্রিয় থাকে। প্রতিটি কম্পন, প্রতিটি ভূকম্পন এবং প্রতিটি তাপমাত্রা বৃদ্ধির তথ্য নথিভুক্ত করা হয় এবং টোকিওতে থাকা একটি পর্যবেক্ষণ দলের কাছে পাঠানো হয়। প্রথম কয়েক কিলোমিটার ছিল নির্ঘাত। যন্ত্রটি অবক্ষেপ ও সংকুচিত কাদামাটির স্তর দিয়ে মসৃণভাবে এগোতে থাকে, কিন্তু প্রায় 12 কিলোমিটার গভীরে পৌঁছানোর পর পরিমাপগুলো বদলাতে শুরু করে। ভূকম্পন সেন্সরগুলো এমন এক ছন্দবদ্ধ স্পন্দন ধরতে শুরু করে, যা কোনো প্রাকৃতিক ভূমিকম্পের মতো ছিল না। এটি নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্ত হচ্ছিল, প্রায় কোনো সংকেতের মতো। কিছু প্রকৌশলী এটিকে ড্রিল হেডের চারপাশে থাকা প্লাজমা ক্ষেত্রের প্রতিক্রিয়া বলে উড়িয়ে দেন, তবে অন্যরা অস্বস্তি বোধ করেন। একজন প্রযুক্তিবিদ পরে বলেন, এই তথ্যগুলো এলোমেলো হওয়ার জন্য অত্যন্ত সুসংগঠিত ছিল। প্রতিবেদন অনুযায়ী সংকেতের উৎস আলাদা করে চিহ্নিত করতে একটি ছোট দল গঠন করা হয়, কিন্তু কোনো চূড়ান্ত ফল পাওয়া যায়নি। কাগুয়া যখন 20 কিলোমিটার গভীরে পৌঁছায়, তখন ড্রিল বিট একটি নতুন বাধার মুখোমুখি হয়। যন্ত্রপাতির তথ্য দেখায় যে নিচের স্তরটি পূর্বাভাসের চেয়ে অনেক বেশি ঘন।
যন্ত্রের সাকশন পোর্ট দিয়ে সংগৃহীত নমুনায় এমন টুকরো পাওয়া যায় যা জাপানের ভূতাত্ত্বিক নথিতে থাকা কোনো পরিচিত খনিজের সঙ্গে মেলে না। শিলাটি প্লাজমা বিমে গলে যাওয়ার বদলে তা প্রতিফলিত করছিল। অপারেটররা টর্ক সর্বোচ্চ ক্ষমতায় বাড়িয়ে দেন, ধরে নিয়েছিলেন কয়েক মিনিটের মধ্যেই যন্ত্রটি অতিরিক্ত উত্তাপে ভেঙে পড়বে। কিন্তু ঠিক উল্টোটা ঘটে। তাপমাত্রার পরিমাপ বাড়ার বদলে কমতে শুরু করে। চারপাশের উপাদান দ্রুত ঠান্ডা হয়ে যায়, এমন মাত্রায় পৌঁছায় যা তাপগতিবিদ্যার পরিচিত নিয়মকে অস্বীকার করে। তাপ সহ্য করার জন্য তৈরি যন্ত্রের ক্ষেত্রে এই আকস্মিক শীতলতা বিভ্রান্তি সৃষ্টি করে। টোকিও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদরা, যারা দূর থেকে তথ্য পর্যবেক্ষণ করছিলেন, জরুরি ভিত্তিতে কার্যক্রম স্থগিত করার অনুরোধ পাঠান। তারা জানতে চেয়েছিলেন তাপমাত্রার তথ্য ভুল কিনা, নাকি এটি কোনো সফটওয়্যার ত্রুটির ফল। সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভেতরের জ্যেষ্ঠ কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে যন্ত্রটি চালু রাখতে হবে। তাদের যুক্তি ছিল যে কোনো বিরতি প্লাজমা ক্ষেত্রকে অস্থিতিশীল করতে পারে এবং যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। বিতর্কটি কয়েক ঘন্টা ধরে চলেছিল, কিন্তু সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। কাগুয়া আরও গভীরে নামতে থাকে, অদ্ভুত সেই পদার্থ ভেদ করে এগোতে থাকে, আর আশপাশের স্তরগুলো ক্রমশ আরও ঠান্ডা ও কঠিন হয়ে উঠতে থাকে। নিয়ন্ত্রণ কক্ষের মনিটরে দেখা যায় অভ্যন্তরীণ ক্যামেরায় ধরা পড়া সুড়ঙ্গের বাইরের দেয়ালে বরফ জমতে শুরু করেছে। প্রকৌশলীরা বিস্ময়ে তাকিয়ে থাকেন। যন্ত্র যত গভীরে যাচ্ছিল, পরিবেশ তত বেশি জমে উঠছিল জ্বলে ওঠার বদলে। কেউ কেউ মনে করেন তারা একটি নতুন ভূতাত্ত্বিক ঘটনার সাক্ষী হচ্ছেন। অন্যরা আশঙ্কা করেন সেন্সরগুলো বিকল হয়ে গেছে, কিন্তু প্রতিটি সিস্টেমেই তথ্য একরকম ছিল। কাগুয়া যত গভীরে খনন করছিল, পৃথিবী তত বেশি ঠান্ডা হয়ে উঠছিল। কয়েকদিন পর জাপান জুড়ে থাকা স্যাটেলাইট ম্যাগনেটোমিটারগুলো বিকৃতি ধরতে শুরু করে, যা ভূগর্ভে কাগুয়ার অবস্থানের সঙ্গে মিল রেখে দেখা যাচ্ছিল।